সুপ্রিয় দর্শক, আমি তাজওয়ার মাহমিদ স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড প্রদান করেন আদালত। স্বল্প সময়ের মধ্যে বিচারিক কাজ সম্পন্ন করে রায় দেয়ার এই ঘটনা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। কিন্তু অনেক চাঞ্চল্যকর মামলায় এখনও আদালতে ঘুরপাক খাচ্ছে, আবার আইনের মারপ্যাচে রায় কার্যকর হতেও বিলম্ব হতে দেখা যায়। ফলে এই একটি রায় কতটা প্রভাব ফেলবে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে, এমন সময় এই রায় ঘোষণা হলো যখন নারী বিষয়ক সংস্কার কমিশন উপস্থাপিত প্রস্তাব নিয়ে চলছে নানা আলোচনা। প্রাসঙ্গিক নানা বিষয় নিয়ে আজকে সম্পাদকীয় আসিয়া রায়, নজির ও প্রশ্ন। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ব্যারিস্টার রেদওয়ান আহমেদ রাঞ্জিব, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং সুমাইয়া ইসলাম, নির্বাহী পরিচালক, বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্র এবং বাংলাদেশের যে নারী বিষয়ক সংস্কার কমিশন, তিনি সেটিরও একজন সদস্য। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন, এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নাম্বারে, এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আমাদেরকে। আলোচনার শুরুতে জানিয়ে দেবে এখনকার প্রধান শিরোনামগুলো। করিডোর দিয়ে দেশকে যুদ্ধক্ষেত্র বানাতে চান নিরাপত্তা উপদেষ্টা, অভিযোগ বিএনপি নেতা সালাউদ্দিনের। পরিস্থিতি ঘোলাটে না করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান তারেক রহমানের। দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ, নগর ভবনে উপদেষ্টা ও সচিবকে অবাঞ্ছিত ঘোষণা। সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ইশরাকের। যারা ক্ষুদ্র ঋণ নিয়ে ভুল ধরত তারা ব্যাংকের টাকা নিয়ে পালিয়েছে, বললেন প্রধান উপদেষ্টা। মাইক্রো ক্রেডিট ব্যাংক আইন করার তাগিদ, এমআরএ ভবন উদ্বোধন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যায় 3 আসামি 6 দিনের রিমান্ডে, বিশেষ ট্রাইব্যুনালে হবে বিচার, জানালেন ডিএমপি কমিশনার। 1 সপ্তাহের মধ্যেই চার্জশিট। আমরা আলোচনায় আসি। প্রথমে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রেদওয়ান আহমেদ রাঞ্জিব, আপনার কাছে জিজ্ঞাসা করি যে এই যদি দিনের হিসাবে ধরা হয় তাহলে মার্চের 6 তারিখ থেকে আজকে 73 দিনের মাথায় এই আসিয়ার যে ধর্ষণের পর হত্যা, সেটির রায় আসলো। এটি কি আসলে বাংলাদেশে এখন পর্যন্ত সবচেয়ে দ্রুততম সময়ে এরকম ধরনের একটি মামলার রায় আসলো, এটা আপনার জানা আছে কিনা, এবং এই রায়টি আসলে কতটা প্রভাব ফেলবে এই নারী ও শিশু প্রতিরোধের যে ঘটনাগুলো ঘটে আমাদের সমাজে সেটি প্রতিকারে? আসসালামু আলাইকুম, ধন্যবাদ একটি সময় উপযোগী প্রশ্ন করবার জন্য আপনাকে, এবং এই অনুষ্ঠানে আমাকে অতিথি হিসাবে ডাকবার জন্য। আজকে যে একটি রায় এসেছে, এটি একটি মামলার প্রেক্ষিতে একটি খুবই জঘন্য অপরাধের প্রেক্ষিতে এই রায়টার জন্ম হয়েছে। এই রায়ের ক্ষেত্রে আপনি যেটা বললেন যে এটি সবচেয়ে দ্রুততম কিনা, আমার জানা মতে ধর্ষণ মামলার ক্ষেত্রে এটি, কারণ রায়টি হয়েছে আসলে 25 দিনের মধ্যে, মানে অভিযোগপত্র দাখিলের পর থেকে 25 দিনের মধ্যে রায়টা হলেও বলা যায় আসলে 13টি কার্য দিবসের মধ্যে রায়টি প্রকাশিত পেল। আচ্ছা, তো রায়টি যেহেতু প্রকাশিত হয়েছে 13 কার্য দিবসের ভিতরে, তাহলে বলা যেতেই পারে, এবং 19 জনকে সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এই মামলায়, সেক্ষেত্রে বলা যেতে পারে যেটি খুবই দ্রুততার সাথে এই রায়টি, মানে এই মামলাটি নিষ্পত্তি হয়েছে। এবং এই ক্ষেত্রে রায় হলে আসলে এটার প্রতিক্রিয়াটা কি আসবে, এটা সামাজিক এবং এটার রাষ্ট্রীয় প্রতিক্রিয়াটা কি হবে, বা এরকম রায় হলেই কি ধর্ষণ বন্ধ হবে কিনা, এখন এগুলা নিয়ে একটা গবেষণার বিষয়। এটি একটি গবেষণার বিষয়, কারণ রায়, এরকম রায় তো আগেও হয়েছে, হয়তো দ্রুত হয়নি কিন্তু রায় তো হয়েছে, কিন্তু ধর্ষণ বন্ধ হয়েছে কিনা এবং রায় হলেই কি ধর্ষণ বন্ধ হবে কিনা, ধর্ষণ বিষয়টা তো আসলে আমাদের এটা সাথে আমাদের সামাজিক শিক্ষা, নীতি নৈতিকতা, আমাদের বিবেক বুদ্ধি বিচার সব কিছুই জড়িত। আপনি শুধু, কারণ এই যেই শিশুটি, আমি নামটাও বলতে চাচ্ছি না, কারণ আসলে এই শিশুদের নামও বলা ঠিক না, তাদের মামলার রেফারেন্সও আমরা বিদেশে দেখেছি যে ওখানে ওই এ বি সি এরকম ব্যবহার করা হয়, আর মানে স্টেট ভার্সেস এ, স্টেট ভার্সেস সি, টু হাইড দেয়ার নেমস। তো এই জন্য বলতে চাচ্ছি যে যেই শিশুটি মৃত্যুবরণ করেছে এই ধর্ষণের কারণে, সেই শিশুটি তো তার ঘরে ধর্ষিত হয়েছে, মামলার নথিপত্রে আমরা তাই দেখতে পেয়েছি। তো এই যে এই একটা
একটা বাসা হচ্ছে গিয়ে একটি শিশুর জন্য সবচেয়ে নিরাপদের জায়গা। সে তার বোনের বাসায় বেড়াতে গিয়েছে, সেখানে ঘটনাটি ঘটেছে। তাহলে এইখানে একটা নিরাপদ জায়গায় যদি এরকম, এটা একটা খোলা জায়গা না, কোনো একটা বৈরী পরিবেশও না, তাহলে এটা একটা তার আত্মীয়ের বাসায় যদি এরকম ঘটনা ঘটে, তাহলে মানুষ কোথায় নিরাপত্তা পাবে? তার মানে এটা হচ্ছে গিয়ে বোধ, বিদ্যা, বুদ্ধি, বিচার, বিবেক, এটা সেই দিক থেকে আমাদেরকে বিবেচনায় নিতে হবে যে আমাদের শুধু আমরা মানে সামাজিক প্রতিষ্ঠানগুলো, মসজিদ এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে আমাদের এই ব্যাপারে মানুষকে আসলে নীতি এবং নৈতিকতার সাথে যাতে মানুষ তার বিবেক বুদ্ধিকে কাজে লাগাতে পারে, সেই জন্য মানুষকে বোঝাতে হবে, কাউন্সিলিং করতে হবে এবং মানুষকে সচেতন করতে হবে। রায় হলে তো এটার একটা প্রতিক্রিয়া আসবেই, মানুষ ভয় পাবেই, কিন্তু সেই সাথে সাথে যদি আমরা মানুষের এই বিবেক বুদ্ধিকে যদি আমরা প্রভাবিত করতে না পারি, তার নীতি নৈতিকতার স্ট্যান্ডার্ড যদি আমাদের দিনকে দিন নিচের দিকে যায়, তাহলে তো কোনো মানুষই ঘরেও নিরাপত্তা পাবে না। জি, অসংখ্য ধন্যবাদ। আমি আপনার কাছে আবার আসবো। আমি সুমাইয়া আপনার কাছে একটু জানতে চাই যে আজকে যে রায়টি, সেটি আমাদের যে লার্নেড ব্যারিস্টার আছেন তিনিও বলছিলেন যে এটি 13টি কার্যদিবসের মধ্যে শেষ হয়েছে এবং দিনের হিসাবে 73 দিনের মাথায় আজকে রায়টি আসলো। এটি বলা চলে এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে দ্রুততম সময়ে এই রায়টি কার্যকর হলো। আপনি কি মনে করেন কিনা যে এরকম কঠোর পদক্ষেপ আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেটি আসলে নারী ও শিশুদের প্রতি যে সহিংসতা সেগুলোকে প্রতিরোধ করতে সক্ষম হবে? আমরা এটা কখনোই মনে করি না যে কোনো একটা মানে কঠিন একটা বিচার দিয়েই এই নারীদের উপরে যে নির্যাতন জুলুম হয় সেটাকে প্রতিরোধ করা সম্ভব। একটা রায় হয়েছে এটা, এবং 19 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এবং অল্প সময়ের মধ্যে দ্রুত করা হয়েছে, বিকজ এটা রাষ্ট্রের হস্তক্ষেপ ছিল সেখানে। যদি রাষ্ট্র হস্তক্ষেপ না করতো, যদি এইভাবে করে ওই সারা জাগানোর অবস্থাতে যদি না যেত, এরকম অনেক এই বাচ্চা এবং ইভেন আমরা ওই পরিবারের মেয়েকেও শুনেছি, সে যখন বিয়ে হয়ে ওই বাড়িতে এসেছে, সে রাতের বেলায় শ্লীলতাহানির অভিযোগ সে করেছে, সে নিজে স্টেটমেন্ট দিয়েছে। তো তার মানে এটা কি হচ্ছে, যে এইটা হচ্ছে যে মানুষের মগজের পচন, এই পুরুষতান্ত্রিক সমাজে যে পচন ধরেছে মাথায়, সেটার ফলাফল। হ্যাঁ, আর এইটাকে বন্ধ করার জন্য আমাদের একটা সামাজিক আন্দোলন তৈরি করতে হবে, যেখানে মানুষের মানসিকতা থেকে শুরু শিক্ষা দীক্ষায়, পথে, রাজনীতিতে, চলাফেরায়, সামাজিক অবস্থায় প্রত্যেকটা জায়গায় নারীর জন্য স্পেস তৈরি করতে হবে। বিভিন্নভাবে যেভাবে করে মানুষজনের মধ্যে যে সমস্ত কুৎসা বয়ান চলে নারী সম্পর্কে, নারী সম্পর্কে যে সমস্ত স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, তার ফলে ওই বাড়ির পুরুষগুলো জানতে পারে, আমাদের যিনি পূর্ববর্তী বক্তা বললেন যে ওই বাড়ির মানুষ জানতে পারে যে আমি ইচ্ছা করলে নারীকে আমি অত্যাচার করতে পারি, নারী হচ্ছে একটা ভোগ্যপণ্য, তাকে আমি ইচ্ছা করলে ব্যবহার করতে পারি, যৌন শোষণ, নিপীড়ন, নির্যাতন যেভাবে চাই সেভাবে করতে পারি। এই জায়গা থেকে বেরোতে হবে। এই জায়গা থেকে যদি আমরা বেরোতে না পারি, আমাদের মাথায় যদি নারী এবং পুরুষ মানুষ এবং তারা সমান, এই সমান্তরাল জায়গা যদি চিন্তা না করি, তাহলে এখান থেকে কোনো পরিবর্তন হবে না। কারণ এটা কিন্তু একটা যে ধর্ষক, আমরা কিন্তু মিডিয়াতে যে বাচ্চাটা তার নাম জানতেছি, ধর্ষকের নাম হিটু, এবং তার ছবি বের হয়েছে অনেক পরে, কিন্তু হওয়ার কথা কোনটা, যে ধর্ষক, যে অপরাধী, যে ক্রাইম করেছে তারটা। এবং এই সমাজের ওই পরিবারের আশেপাশের লোকজন এই জিনিসগুলো জানতো, এর বিচার চেয়েছে, হয়নি, রায় হয়নি। মানুষ ধরে নেয় যে নারীর প্রতি অত্যাচার নির্যাতন হলে পরে বড় জোর একটু যাবে, একটা দুটো কেস হবে, এই পর্যন্ত, এর বেশি কিছু হবে না। যখন কিনা দেখবে যে না, নারীর প্রতি নির্যাতন করা যায় না, এটা অন্যায়, এটা অপরাধ, এবং এইটা সম্পূর্ণরূপে রাষ্ট্রের কাঠামো থেকে শুরু করে একদম গ্রাম পর্যায় পর্যন্ত যেতে হবে। সেখানকার মানুষগুলো, আমরা যখন সংস্কারে রিপোর্ট করতে গিয়েছি, সেখানকার যে নারী মাছ চাষ করে, সে বলেছে যে আমি আমার গলা পানিতে দাঁড়িয়ে 17 থেকে 18 ঘন্টা পোনা চাষ করে তুলি, আমি আমার মজুরি পাই না, আমি অসুস্থ হয়ে যাই। এই তাদের যে কথাগুলো, তারা কি চায়, এই জায়গাটা ওখানে আসছে। আমরা সংস্কার কমিশনের প্রতিবেদনে নিশ্চয়ই পরবর্তীতে আসবো। তার আগে আরেকটু আমি রায়ের ব্যাপারে আরেকটু কথা বলতে চাই। রায়ের ব্যাপারে আপনি কি বলতে চান সেটা শুনবো। তার সঙ্গে আমি একটু সম্পূরক প্রশ্ন করে রাখতে চাই, সেটি হলো যে আজকে এই রায়ের পরে আসিয়ার মা, তিনি আসলে অসন্তুষ্ট হয়েছেন। 3 জন যে আসামি আছে, অপর 3 জন আসামি, তাদেরকে খালাস দেওয়ার বিষয়ে আপনি আসলে রায়টার বিষয়ে কোনো ধরনের আপনার পর্যবেক্ষণ আছে কিনা সেটা? পূর্ণাঙ্গ রায়টি এখনো বের হয়নি, আমরা শুধু জানতে পেরেছি যে একজনের ফাঁসি হয়েছেন
আর বাকি 3 জন খালাস পেয়েছেন। তার মানে খালাসের পেছনে যে ব্যাখ্যাগুলা সেটা কিন্তু এখনো পরিষ্কার নয় যে কেন তাদেরকে আসলে ওই বাকি 3 জনের বিরুদ্ধে অভিযোগ ছিল ভয়ভীতি প্রদর্শন এবং আলামত নষ্টের। তাহলে ওগুলো কতটুক প্রমাণ করতে পেরেছে রাষ্ট্রপক্ষের আইনজীবী, সেটা নিশ্চয়ই ওই জাজমেন্টের মধ্যে সেটার ব্যাখ্যা থাকবে, বা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে কিনা তার আলোকে তখন বলা যাবে আসলে যে ওই 3 জন কেন খালাস পেয়েছে। আসলে একটি মামলায় তো দুটি পক্ষই থাকে। আপনি দেখবেন এই মামলার রায়ের পর ওই জনাব যিনি ফাঁসির আসামি হলেন তার মেয়ে যেমন বক্তব্য দিয়েছেন, আবার ঠিক একইভাবে ভিকটিমের মাও বক্তব্য দিয়েছেন। ভিকটিমের মা বলেছেন তিনিও সন্তুষ্ট নন, এবং যে আসামির মেয়ে তিনিও বলেছেন যে তাদের বাড়িকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, তার দাদি এখন ঘরেই থাকতে পারেন না, তারা আইনজীবী নিয়োগ করতে পারেননি, কোনো আইন পরবর্তীতে লিগ্যাল এইড থেকে তাদেরকে আইনজীবী নিয়োগ করা হয়েছে, তারা প্রপারলি সাক্ষী দিতে পারেননি, এবং তিনি এক পেশে বিচারের অভিযোগ পর্যন্ত তুলেছেন। তাহলে আমার কথা হচ্ছে গিয়ে বিচারটা এমনভাবেই হতে হবে যেন মানে যাতে কে জিতেছে কে হেরেছে সেটা ব্যাপার না, যেন মনে হয় যে ন্যায় বিচারটা প্রতিষ্ঠিত হয়েছে। দুপক্ষই যেন মনে করে যে না এখানে একটি ন্যায্যতার মাধ্যমে একটি ইনসাফ কায়েম হয়েছে, তাই না? বিচারটা এরকম হতে হবে। আপনি এটা অবশ্যই একটি দ্রুততম সময়ের মধ্যে রায় হওয়াটা অবশ্যই খুবই জরুরি, কারণ আমরা জানি যে জাস্টিস ডিলেইড ওই জাস্টিস ডিনাইড, যত দেরি হবে তত ওই জাস্টিসটা হারিয়েই যাবে। তাই আমাদেরকে অবশ্যই এবং যত দেরি হয় আলামত নষ্ট হয়ে যায়, সাক্ষীদেরকে খুঁজে পাওয়া যায় না, তখন সাক্ষীরা আসে না, তখন দেখা যায় মামলাটা ঝুলে যায়। এই জন্যই আমাদের দেশের বেশিরভাগ বিচার কার্যগুলো এত দীর্ঘ সময় লাগে, কারণ দেখা যায় আমাদের আদালতের সংখ্যাও কম, আমাদের মাননীয় বিচারকদের সংখ্যাও কম, যার কারণে প্রপার টাইমে, এবং পুলিশও দেখা যায় যে অভিযোগপত্রটি যে দাখিল করছেন বা তদন্ত রিপোর্ট সেটাও সময় মতো ওনারা শেষ করতে পারেন না মামলার চাপের কারণে, যার কারণে সামগ্রিকভাবেই এটি একটি সিস্টেমের মতো যে একটা যখন দেরি হবে তখন পর্যায়ক্রমিকভাবে অন্য ধাপগুলিও দেরি হতেই থাকবে, এবং দেরি হতে হতে গেলে যেটা হয় তখন আর ওই ন্যায় বিচার পাওয়ার আর আশা দুই পক্ষই হারিয়ে ফেলে, কারণ ওই আসামির পক্ষের সাক্ষীরাও আসতে চায় না, ভিকটিমের পক্ষের সাক্ষীরাও থাকে না। আবার আমরা এটাও জানি যে জাস্টিস হারিড জাস্টিস বাড়িড, তো ওইরকম আমাকে এমন একটা বিচার ব্যবস্থা কায়েম করতে হবে যার মাধ্যমে ইনসাফ কায়েম হয়, যার মাধ্যমে দুই পক্ষই যেন বলতে পারে যে না এখানে আসলে একটা ন্যায় বিচার হয়েছে। কারণ এখন সমাজে একটা ব্যাপার চলে এসেছে কি, যে ওই যে সোশ্যাল জাস্টিস আবার একই সাথে চলছে মবক্রেসি। তো আমাকে তো ব্যালেন্স করতে হবে, আমাকে আইন দেখে আইন অনুযায়ী বিচার করতে হবে, এবং মাননীয় বিচারকরা তাই করার চেষ্টা করছেন। এবং যেহেতু আমাদের বিচার বিভাগ স্বাধীন, এবং যেহেতু এই ঘটনাটা হওয়ার পরে আইনেও পরিবর্তন এসেছে, এবং তারা সেই আইনের পরিবর্তনের মাধ্যমেই কিন্তু দ্রুততার সাথে অভিযোগপত্র এসেছে, এবং দ্রুততার সাথে বিচারটা শেষ হয়েছে। এখন এরকম যদি প্রতিটি ধর্ষণ মামলাই এরকম, ওই যে আমরা যেন আলোচিত ধর্ষণ মামলা হিসেবে এটাকে আলাদা একটা ক্যাটাগরি না করি, সকল মামলাই মামলা, আলোচিত বলে এটা আলাদা আইনের ভাষায় কোনো ক্যাটাগরি নাই, সকল মামলাই তো মামলা। আলোচিত প্রসঙ্গে আমি আসবো, তার আগে আমি আপনার কাছে আসলে এইটা খুব ছোট করে জানতে চাই যে আসলে আপনি কি মনে করেন কিনা এটা আসলে একটা প্রভাব রাখবে, এই রায়টা একটা প্রভাব রাখবে, নাকি শুধুমাত্র এটা আলোচিত হয়েছে বলে এত বড় আলোড়ন সৃষ্টি করেছে বলে এটি একটা মানে এটা স্ট্যান্ড আউট জিনিস, একটি মানে একটা উদাহরণের বাইরে পড়ে যাচ্ছে, না, এটা আসলে বিষয়টা খুব হচ্ছে বেশি যে সামগ্রিকভাবে একটা তো প্রভাব একটু রাখবে না? প্রভাব রাখবে, কিন্তু যেটা হয়েছে যে আমরা যখন কিনা এই ধর্ষণ মামলায় ফাঁসির বিধান করা হলো, তখন কিন্তু আমরা দেখেছি যে ইভেন আমাদের ওই যে ইয়র জেনারেশন থেকে তারাই বলছিল যে এটা কিন্তু আলামত শুধু নষ্ট করবে না, আপনি যদি ইদানিংকালের কিছু দেখেন যারা ধর্ষণের শিকার হয়েছে, বেশিরভাগ নারীদেরকে মেরে ফেলা হয়েছে। ইভেন আমরা তো কিছু রিপোর্টে দেখেছি, নিশ্চয়ই আপনিও সেটার সঙ্গে একমত হবেন, যে মেরে ফেলা না, তাদেরকে ছোট ছোট করে টুকরা করে ছড়িয়ে রাখা হয়েছে ভীতি প্রদর্শনের জন্য, তাই না? তো এইটা কিন্তু জানে যে আমি যদি ধরা পড়ি তাহলে কিন্তু আমার ফাঁসি হয়ে যাবে, তো আমার মৃত্যু আমি নিশ্চিত। তো এই জায়গাটা এটা কিন্তু ভয়ঙ্কর দিক। তো ইভেন যখন কিনা এই পরিবর্তনটা হয় তখনও কিন্তু আমরা বলেছিলাম যে এটা করা ঠিক না, মানে ফাঁসির বিরুদ্ধে, আমরা সোজা কথা হচ্ছে ফাঁসির বিরুদ্ধে। অনেক রকমের শাস্তির ব্যবস্থা আছে, বিভিন্ন দেশে বিভিন্ন শাস্তির ব্যবস্থা আছে, আমি জানি না এটা কীভাবে করে দেবে, কিন্তু আমরা ব্যক্তিগতভাবে মনে করি, আমরা যারা মনে করি যে ফাঁসি কখনো সমাধানের জায়গা না,
এবং এইটার সঙ্গে হলো গিয়ে যেটা হয় যে নারীকে ধর্ষণ করে এর পরবর্তীকালে দেখেন, আমি বিশ্বাস করি যে বিজ্ঞ আইনজীবী উনিও একমত হবেন, এই যখনই এটা বিধান করা হলো যে ফাঁসি দেওয়া হবে, এরপরে ওই বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে নারীগুলোকে মেরে ফেলেছে এবং সেগুলোকে পিস করে ফেলেছে। কিন্তু আবার ফাঁসির জন্য মানে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের সর্বোচ্চ জন্য শাস্তি কিন্তু একটা নিশ্চিত বড় ধরনের আন্দোলনও হয়েছিল, আপনি মনে করেন আন্দোলনের চাওয়া আমি জানি, আমি সেটার কথা বলছিলাম, আমরা যখন ইয়েতে ছিলাম তখন আমি ওটার কথা বলছিলাম যে এটা চাওয়া হয়েছিল এবং এটা চাওয়া হয়েছিল এই জন্য যে যাতে করে অপরাধটা কমে, কিন্তু আপনি এর পরের আপনি অ্যানালাইসিস করে দেখেন অপরাধটা কমেনি। আচ্ছা, এরপরে যে জায়গাটা আমি বলবো যে এইটার একটা উদাহরণ, অল্প সময়ে বিচারের ব্যবস্থা হলো, কিন্তু এরপরে তো আরও 2টা স্টেপ আছে, সেগুলো করতে কতটা সময় লাগবে সেটাও দেখার ব্যাপার আছে। এবং সেই সঙ্গে আপনি দেখেছেন যে যেদিন কিনা এই বাচ্চাটাকে নিয়ে ঢাকায় আসলো তার পরের দিনে আমরা গিয়েছিলাম দেখতে, তার মায়ের সঙ্গে কথা বলার দরকার ছিল, সেখানে আমরা গিয়েছি। তো সেখানে তার মা বলছিল যে এইটা ঘটনা অনেক আগে থেকে ঘটতেছে, তখনও বাচ্চাটার অবস্থা এতটা খারাপ হচ্ছিল না। কিন্তু আমার কথা হচ্ছে যে একজনের রায়টা আমরা দেখতে পেলাম, এর মাঝে বা এই যে এখনও সমাজে যে পরিমাণ অস্থিরতা, নারীর প্রতি সহিংসতা, নারীর প্রতি অত্যাচার করার যে প্রবণতা যেগুলো চলছে, এইটা রাষ্ট্রকে দায়িত্ব নিয়ে বন্ধ করতে হবে এবং রাষ্ট্রকে শুধু সুরক্ষা, নারীর জন্য সুরক্ষার ব্যবস্থা করতে হবে। ঘরে ঘরে যে সুরক্ষা দেওয়া যাবে না, রাষ্ট্রীয় কাঠামোটা এরকমভাবে হবে, রাষ্ট্রীয় বলয়টা এরকমভাবে হবে যেখানে নারী নিরাপত্তার সঙ্গে চলতে পারে। আমি জাস্ট 3 দিন আগেই হচ্ছে গিয়ে আমরা নেপালে একদম রাতের 11টা-12টা পর্যন্ত চলছি, খুবই ছোট্ট একটা দেশ, দরিদ্র একটা দেশ, সেই দেশে একটা জায়গাতে কোনো পুরুষ কোনো নারীর সঙ্গে তাকিয়ে কথা বলছে না, তাকে মানে কেউ কাউকে উত্ত্যক্ত করছে না। তাহলে বাংলাদেশে কেন এটা হচ্ছে? তাহলে এই পার্থক্যটা কোথায়? সমাজ, সংস্কৃতি, কালচার এগুলোর থেকে আমরা অনেক দূরে সরে গেছি। আমরা শুধুমাত্র নারীর প্রতি বিদ্বেষমূলক বক্তব্য, বিদ্বেষমূলক চিন্তা ভাবনা, নারীর প্রতি বিদ্বেষ করার যা কিছু লাগে, এবং নারীকে আমরা চিন্তা করতেছি যে এটা শুধু যৌনতা ভোগ করার একটা মাধ্যম। এটা কখনোই নয়। এই জায়গা থেকে ফিরে আসতে হবে। সেক্সের অর্গান না নারী, নারী হচ্ছে মানুষ, নারী পৃথিবীর ধারক বাহক, নারী হচ্ছে পৃথিবীতে মা সর্বোচ্চ শক্তির অধিকারী। ইসলাম ধর্মের কথা বলেন, যত ধর্মের কথাগুলো বলেন, সবাই নারীকে অনেক প্রায়োরিটি করেছে। এই সমাজ, এই পিতৃতান্ত্রিক সমাজ নারীকে অনেক পিছিয়ে দিয়েছে। তার প্রেক্ষিতে এই সমস্ত ধর্ষণ, অপরাধ, নারীর প্রতি মব করা, নারীর প্রতি ইনজাস্টিস করা, এই জিনিসগুলো হচ্ছে এবং সমাজে বৈষম্যহীনতা হচ্ছে। আপনি দেখেন সাম্য মারা গেছে, সাম্য তো এখন কি হয়েছে, নারীর প্রতি অত্যাচার করতে করতে এটা এখন অন্য জায়গাতে চলে গেছে, মানসিকতা এখন অন্য জায়গায় চলে যাচ্ছে। তো সমাজকে সুন্দর করতে হলে নারীর প্রতি মর্যাদা, সম্মান, সমতা বৃদ্ধি করতে হবে। জি, আমি আসবো আপনার কাছে আবার। রাজীব ভাই, শুনছিলেন যে আপা বলছিলেন পরবর্তী ধাপগুলোর কথা, অর্থাৎ নিম্ন আদালত থেকে রায় প্রকাশের পরে পরবর্তী ধাপগুলোতে আসলে কি সেটি অনেকটাই ঝুলে পড়ে কিনা। সেক্ষেত্রে আমরা ফেনীর যে আলোচিত নুসরাতের ঘটনা বলতে পারি, যাকে আসলে ধর্ষণের পর পুড়িয়ে হত্যা করা হয়েছিল, তার যে ধর্ষণ এবং হত্যা মামলা, সেটিতে কিন্তু 16 জনের ফাঁসির রায় হয়েছিল, কিন্তু সেই 16 জনের ফাঁসির রায় পরবর্তীতে আর উচ্চ আদালতে ডেথ প্রেফারেন্সে যাওয়ার পরে সেটা আটকে গেছে। মানে এই ধরনের কি আসলে মারপ্যাচে অনেক মামলাই পড়ে যায় কিনা? আসলে আমি তার আগে একটু বলে নিই যে ওই যে নারীকে মুখ খুলতে হবে, কথা বলতে হবে, আওয়াজ তুলতে হবে। কেউ তার সাথে একটা বাজে আচরণ করলে অনেকে বাসায় এসে বলে, বাবা মা বলে, আচ্ছা থাক, এটা নিয়ে আলোচনা করার দরকার নেই, তোর মান সম্মান যাবে। এই যে তোর মান সম্মান যাবে, মানুষ তোকেই খারাপ বলবে, এই মেন্টালিটিটা, এই মাইন্ডসেটটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের পরিবারকে, আমাদের স্কুল কলেজকে, আমাদের অফিস আদালতকে, সবখানে এইভাবে না বলতে দিয়েই মেনে নিতেই দেখা যায় ওই অপরাধটা ঢাকা পড়ে যায়, অপরাধ প্রবণতাটা বেড়ে যায়, অপরাধীদের সাহসটা বেড়ে যায়। তো সেই জন্য আওয়াজ তুলতে হবে। মা তো হচ্ছে মানে নারীরা তো হচ্ছে মা, নারীরা তো হচ্ছে বোন, নারীরা তো স্ত্রী, নারীরা তো কন্যা, সব দিকেই তো একটা নারীরা তো সবসময় আদরের, সম্মানের, শ্রদ্ধার। নারীর পেট থেকে তো সেটাই তো ভুলে যায়, জন্মের পরে সব ভুলে যায়। সেজন্যই বলছি যে, কিন্তু ওই যে বললাম, ওই যে আমরা পরিবার থেকেই প্রথমে একটা শিক্ষা আসে কি, কেউ কোনো একটা কমপ্লেইন নিয়ে গেলে বাসায়, তোর দোষ ছিল, তুই কখন বের হইছিস, তুই কেন তাড়াতাড়ি বাসায় আসলি না, তুই কেমন জামা পরেছিলি, তুই কিভাবে কথা বলেছিস। এই মাইন্ডসেটটা আমাদের পরিবারকে বের হতে হবে, আমাদের বাবা মা, আমাদের ওই দাদা দাদি, আমাদের চাচা চাচি, আমাদের মামা মামি, যারা বয়োজ্যেষ্ঠ আছেন পরিবারে, তাদের সবাইকে বলতে হবে, হ্যাঁ যে অপরাধ করছে চলো তাকে যে ধরি, তাকে জিজ্ঞেস করি, আচ্ছা পচনটা কোন জায়গায়, সেখানে হাত দিতে হবে। এবার দ্বিতীয় প্রসঙ্গ যেটি আপনি বললেন যে এই যে মামলার যে দীর্ঘসূত্রিতা, এখন রায়টা দ্রুত এসেছে আলহামদুলিল্লাহ,
এখন এটা তো আমাদের সমস্যাটা হয়েছে কি, আমাদের 18 কোটি 20 কোটি মানুষের দেশ। হাইকোর্টে বিচারক আছেন ধরেন 90 জন বা 80 জন মাননীয় বিচারক, অ্যাপিলেট ডিভিশনে আছেন 6 জন 7 জন 8 জন, এরকম সংখ্যা কখনো কমে কখনো বাড়ে। তো আমাদের হাইকোর্টে ক্রিমিনাল বেঞ্চে ডেথ রেফারেন্স শুনানি করার জন্য বেঞ্চ আছে কয়টা? হয়তো 4টা 5টা। আপনি দেখবেন যে রমনা বটমূলের যে গ্রেনেড হামলার ঘটনার রায় বেরোলো, ওই ডেথ ওই মামলার আপিলের রায় বেরোলো এই 2 দিন 3 দিন আগে। তাহলে ঘটনাটা ঘটেছে কখন? যখন আমি স্কুলে পড়ি, আজকে 2025 সাল। এইটার কারণটা হচ্ছে গিয়ে কি, যখনই এই ডেথ রেফারেন্সের মামলাগুলো আসে এগুলা সাল ওয়াইজ, ইয়ার ওয়াইজ সিরিয়াল হয়। যে ওই দেখা যাচ্ছে যে এখনো 2000 মানে মানে ওই ইয়ার ওয়াইজ আপনার মামলাটা 25 সালের আপিল তাহলে নিচের দিকেই থাকবে। তার মানে ওগুলো উপরের গুলা শেষ না হলে এই নতুন মামলাগুলার শুনানি হচ্ছে না। তার মানে আমাদেরকে অবশ্যই বিচারক নিয়োগের ক্ষেত্রে আরো জোরদার ভূমিকা রাখতে হবে, কোর্ট বাড়াতে হবে। এবং আসিয়ার মামলার রায়টাও কি আসলে অনেক পিছনেই না, আমি যেমন এখানে আপিল করার ক্ষেত্রে কিন্তু এখন সময়সীমাটাও কমিয়ে দেওয়া হয়েছে। আগে 60 দিন ছিল, এখন সেটা 30 দিনে নামিয়ে আনা হয়েছে। অতএব আপিলটাও দ্রুত হবে। তো আপিলটা দ্রুত হলে অবশ্যই এটা যেহেতু খুবই ওই যে এটা নিয়ে যেহেতু একটা সারা জাগানো হয়েছে এবং এই রায়টা যেহেতু এই আইনটি অ্যামেন্ডমেন্টের পরে প্রথম রায়, মানে এই যে বিচার কার্যের ব্যাপারে যে নতুন সংশোধনীটা আনা হলো, সেক্ষেত্রে অবশ্যই আমার মনে হয় যে এটির ব্যাপারে একটি দ্রুততার সাথে এটি হয়তো নিষ্পত্তি করার ব্যবস্থার ক্ষেত্রে জোরদার ভূমিকা রাখা হবে সব পক্ষ থেকেই। কিন্তু এইটি শুধু এই ক্ষেত্রে না, তাহলে তো সব ক্ষেত্রে এরকম বিবেচনা রাখতে হবে যে আমার মামলাগুলো যাতে দ্রুত নিষ্পত্তি হয়, যাতে ওই একটা লোককে দেখা যাচ্ছে যে ওই লোকটা 10 বছর খাটার পর সাজা শেষ হওয়ার পরে দেখা গেল যে না, ওনার ফাঁসিটা থেকে ওনাকে খালাস দিয়ে দেওয়া হলো, ওই ফাঁসিটার রায়টা ভুল হয়েছিল, তাহলে সেটা যেমন অন্যায়। আবার যেই লোকটা আসলেই দোষী তার ফাঁসিটা দ্রুত কার্যকর হচ্ছে না, সেটাও কিন্তু আবার ভিকটিমের ক্ষেত্রে অবিচার। তাহলে আমাদেরকে এই দুই ক্ষেত্রেই মূল জায়গাটা কোথায়, যে বিচার ক্ষেত্রে যে জটিলতাগুলো আছে, মানে বিচারক নিয়োগ, আপনার আইনজীবী নিয়োগ, আপনার কোর্টের সংখ্যা বাড়ানো, কোর্টে আরও দ্রুততার সাথে এই মামলাগুলো নিষ্পত্তি করার জন্য আরও দ্রুত গতিতে পদক্ষেপ নেওয়া, ফাইলগুলো যাতে রেকর্ডপত্র আসতেও কিন্তু অনেক সময় লাগে। এই যে নিচের কোর্ট থেকে তখন রেকর্ডপত্রগুলো হাইকোর্টে আসবে, এটি আসতেও দেখা যাবে যে সময় লাগবে। তো আপনাদের এই জিনিসগুলো বিবেচনা করেই কিন্তু আমাদেরকে মানে একটা প্র্যাকটিক্যাল সমাধানের জায়গায় আসতে হবে, এবং সেজন্যই দরকার এই জুডিশিয়াল রিফর্ম করা। এবং সেজন্যই হয়তো জুডিশিয়াল রিফর্মের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো প্রস্তাব এসেছে, যা নিয়ে এখন ঐক্যমত্য কমিশনেও আলোচনা চলছে। এবং আপনাকে আরেকটা কথা বলে দিই, এবং আমাদের বর্তমান এই সরকার থাকাকালীন সময়ে ওই নারী ও শিশু মন্ত্রণালয় থেকেও একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে সোশ্যাল ফোর্স গঠন করা, যে কয়েকশো নারী কর্মীদেরকে নিয়ে একটি সিকিউরিটি ফোর্স গঠন করা হবে, যারা অফলাইন অনলাইনে যারা দেখবেন যে আসলে নারীর প্রতি কী অবিচার কোথায় হচ্ছে এবং কিভাবে হচ্ছে, সেটা দ্রুততার সাথে ব্যবস্থা গ্রহণ করা। এবং এই জন্যই আমি বলতে চাই যে যেই রিফর্ম প্রস্তাবগুলো আছে সেগুলো নিয়ে দ্রুত ঐক্যমতের টেবিলে যদি ঐক্যমত হয়ে যায়, সেগুলো দ্রুত বাস্তবায়নের দিকে গেলেই অনেক সমস্যার আসলে আশু সমাধান ঘটবে ইনশাআল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ। সুমাইয়া আপা, আপনার কাছে একটু জানবো যে আপনারা নিশ্চয়ই সংস্কার কমিশনের প্রতিবেদন দিয়েছেন এবং সেই প্রতিবেদন দেওয়ার পরে নানা ধরনের আলোচনার মধ্যে আপনারা পড়েছেন, সমালোচনার মধ্যেও পড়েছেন। সার্বিক বিষয়ে আপনারা আসলে সেই প্রতিবেদনে নারীদের সুরক্ষার জন্য কি কি নীতিমালা রেখেছিলেন, এবং যে সমালোচনাগুলো আসলে আপনাদের দিকে, সমালোচনার যে তীরগুলো আপনাদের দিকে আসছে, সেগুলো সম্পর্কে আপনার কোনো মন্তব্য আছে কিনা? একটা জায়গাতে দেখেন, এটা আমার মা বলে যে যখনই হচ্ছে গিয়ে মানুষ কোনো কিছু খুঁজে না পায়, একটা নারীকে গালি দিয়ে দিলে পরে হয়ে যায়, আর কিছু লাগে না, একটা গালি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলেই হলো। তো এই জায়গাটা ঠিক তাই হয়েছে। তো মানে আমরা যখন রিপোর্ট দিয়েছি 433টার মতো প্রায় আমরা রিকমেন্ডেশন আছে, সেখানে অনেকগুলো মানে 15টা ফোকাস জায়গার মধ্যে, সেইগুলো কোনো কিছু পড়েনি। এই আমার ধারণা রিপোর্টটাও পড়েনি। এবং আপনারা ভিডিও ক্লিপে দেখেছেন যে রিপোর্ট জিজ্ঞেস করছেন, রিপোর্ট পড়ে আসছো আপনারা, বলছেন না আমি তো এটা পড়ি না, আমাকে আসতে বলছে আমি আসছি। তো রিপোর্ট না পড়ে আপনি ওটার ভিতরে না ঢুকে আপনি 3-4টা ওয়ার্ডকে ক্যাপিটাল করে আপনি ডেমনস্ট্রেশন করবেন, এটা কখনো হতে পারে না, এটা হয় না। আর যেখানে কিনা আমরা ধর্মের জায়গা, ধর্ম হচ্ছে প্রতিদিনের চর্চার জায়গা, এটার সাথে আপনার সমাজের যে বৈষম্যহীনতা রোধ করার জন্য যে জায়গা, এটার সাথে কোনো সম্পর্ক নাই। এটা হচ্ছে সমাজের অসমতা রোধ করার জন্য কাজ করা হয়েছে।
আর ধর্মের প্রতিদিন পালনের জায়গা। আমরা রাষ্ট্রের কাছে অনুরোধ রিকোয়েস্ট করেছি যে এটা করতে পারলে তাহলে নারীরা যারা চেয়েছে, গ্রাসরুট লেভেলে নারীরা মানে মাঠ পর্যায়ে যারা আছে তারা যা চেয়েছে, ন্যাশনাল লেভেলে যারা চেয়েছে, আমরা বিসিএস একাডেমির যারা নারী ক্যাডার আছেন তাদের সচিবদের সঙ্গে আমরা বসেছি, প্রত্যেকটা জায়গায় নারীদের সঙ্গে বসা হয়েছে। তো সেইখানে নারীর চাওয়াগুলোকে রাষ্ট্রের কাছে চাওয়া হয়েছে যে আমরা এগুলো চাই, মানে দিলে পরে নারীর জন্য সমতা বিধান করা সহজ হবে, সেগুলো নিয়ে আলোচনা হবে, কথাবার্তা হবে, বাকবিতণ্ড হবে, কিন্তু সেটা নিজেদের আলোচনার টেবিলে। এইভাবে করে ডেমনস্ট্রেশন করা মানে কি, আপনি ভয় পেয়েছেন, নারী যদি কোনো কারণে সমতার জায়গায় চলে যায় তাহলে আপনার যে শোষণ করার যে প্রক্রিয়া, নারীকে চাইলেই রেপ করা যায়, নারীকে চাইলেই আপনি 4টা বিয়ে করে বাসায় থাকতে পারেন, সেই জায়গাটা বন্ধ হয়ে যাবে। নারী তখন ভোগ্যপণ্য হয়ে থাকতে পারবে না। নারীকে ভোগ্যপণ্য বানিয়ে রাখার তো একটা তরিকা চলছে সোসাইটিতে। এই জায়গা থেকে বেরিয়ে এসে আমরা বলছিলাম যে নারীকে সমতার জায়গায় আনার কি প্রক্রিয়াগুলো হতে পারে, স্টেপগুলো কি, সেইগুলা বই না পড়ে, রিপোর্ট না পড়ে দাঁড়িয়ে গেছেন। তার পরিপ্রেক্ষিতে কি হয়েছে, আবার হচ্ছে 16ই মেতে নারীরা দাঁড়িয়েছে, তারা কি চায় আর চায় না। তো যে জন্য এইটা হচ্ছে যে এখানে কোনো পাল্টাপাল্টি করার বিষয় না, বিষয়টা হচ্ছে অবস্থানে আছে নারী এবং এখানে কোনো মুখোমুখি না। এটা হচ্ছে সমাজের যদি পরিবর্তন করতে চান, সমাজের যদি সংস্কার করতে চান, এটা তো বিপ্লবী সরকার, এই সরকার তো এইভাবে করে আসার কথা না। 2041 সাল পর্যন্ত আমাদের ওই অধীনে থাকার কথা ছিল, কিন্তু আমরা যে পরিবর্তনটা আনলাম, আমরা যে সোসাইটিতে বাবা মা সন্তান সকলে মিলে রাস্তায় দাঁড়িয়ে গিয়েছিল, সেখানে দলমত নির্বিশেষে লোক দাঁড়িয়ে গিয়েছিল শোষণের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য, তাই তো। তো এই যে এত ইনফ্রাস্ট্রাকচার বানিয়েছে কই, তা দেখে তো কেউ খুশি ছিল না। আমরা সবাই কেন বাইরে বেরিয়ে আসলাম, কারণ শোষণ নির্যাতনটা অনেক বেশি হয়ে গেছিলো। সেমভাবে নারীর প্রতি যদি আপনি শোষণ নির্যাতন কন্টিনিউয়াস চলতে থাকেন তাহলে কিন্তু সেভাবে নারী ঘর থেকে বেরিয়ে আসবে, এবং এই সমাজটাকে যেন সুন্দর হয়। বাংলাদেশ তো আমাদের সকলের, এটা বাংলাদেশ কারোর একার না, কারোর বাপেরও না, কারোর মায়েরও না, এটা হচ্ছে আমাদের সকল মানুষের, নারী পুরুষ বৃদ্ধ যুবক সকলের, তাদের সবাইকে যেন সমাজটা সুন্দর করা যায়, সেটার জন্য এই সংস্কার কমিশনের রিপোর্ট দেওয়া হয়েছে। এখানে ধর্মের সাথে অকারণে ওনারা বলছেন এখানে কোনো ধর্মের বিষয় নেই। সম্পত্তি যদি 5 ভাগ থেকে যদি নারীকে দেওয়া হয়, একটা নারীকে, তাহলে 100 ভাগ সম্পত্তির 4 ভাগ কি করে নারীর নামে হয় বলেন তো। আর যদি শুধুমাত্র ধর্মের সম্পত্তির ক্ষেত্রে এত ধর্মের কষ্ট হয়, এই যে আজকে যারা আমরা বসে আছি আধুনিক ব্যবহার করে, এগুলো তো ছিল না। আপনারা যারা পুরুষরা কাপড় পরে আছেন সেগুলো তো ইসলাম ধর্মের কাপড় নয়। ইসলাম ধর্মের কাপড় হচ্ছে গিয়ে যেভাবে তারা তো সেভাবে এগুলো করতে হবে। নবীজি সেই সময় এত স্মার্টলি এত কিছু করে দিয়ে গেছেন মেয়েদের জন্য, এখনকার পুরুষরা কেন এটা এগিয়ে আসছে না? আমার বিশ্বাস যে পুরুষরা বিরোধিতা করছে তারা নিশ্চয়ই অনেক স্মার্ট হবেন, রিপোর্টটা পড়বেন এবং এই জিনিসগুলো বাস্তবায়ন করার জন্য বর্তমানে যে সরকার মাননীয় উপদেষ্টাকে সহযোগিতা করবে। আমরা সমাজটাকে সুন্দর করতে চাই এবং এইরকম শিশু ধর্ষণ বন্ধ হবে যদি কিনা আমরা সংস্কারের যে সমস্ত সুপারিশগুলো দিয়েছি সেগুলো বাস্তবায়ন হয়। অসংখ্য ধন্যবাদ। আমি রাজীব ভাই আপনার কাছে একই প্রশ্ন করবো যে আপনি আসলে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনটিতে কোনো ধরনের আপত্তি দেখেছেন, সেটা থাকলে কি কি আপত্তি? আরেকটা বিষয় হচ্ছে যে আমি এই কিছুক্ষণ আগেই দেখছিলাম যে এবছর 2025 সালের প্রথম 3 মাসে নারী এবং শিশুদের প্রতি নির্যাতন কত হয়েছে। সমকাল একটি প্রতিবেদন প্রকাশ করেছে যে জানুয়ারি মাসে 1440 জন, ফেব্রুয়ারিতে 1430 জন এবং মার্চ মাসে 2054 জন নারী এবং শিশুর প্রতি নির্যাতন করা হয়েছে, এবং সব মিলে প্রথম 3 মাসে এবছরের 4924 জন। মানে এটা তো আসলে থামছে না, এটা থামানোর আইনের পদক্ষেপ আর কত এটা হচ্ছে কি যেটা আপনি যেগুলো রিপোর্টেড হয়েছে সেই কেসগুলো, যেগুলো আসেইনি অভিযোগের খাতায়, সেগুলো তো আমরা জানিই না। হ্যাঁ, সো হ্যাঁ, আবার এটা চিন্তা করলে যে এটি একটি, ওই যে বললাম না 20 কোটি মানুষের দেশে, এটা খুবই নগণ্য সংখ্যা। কিন্তু আমার কথা হচ্ছে কি এটা না, একটা অভিযোগই বা আসবে কেন? কারণ এটা তো মানুষ, আমরা তো নারী পুরুষ না, মানুষকে তার অধিকার, তার বাঁচার অধিকার, তার ফ্রিলি মুভমেন্ট করবে, তার ফ্রিলি কথা বলবে, তার ফ্রিলি চলবে, তার ব্যাপারে কেন আমরা হস্তক্ষেপ করব? এটা সেই বিবেচনায় দেখতে হবে। আচ্ছা, আর নারী সংস্কার কমিশনের রিপোর্টে আসলে আমার কয়েকটি প্রশ্ন না, ঠিক কয়েকটি আমার অবজারভেশন থেকে দিক থেকে যদি বলতে চাই, আমার একটা জিনিস মনে হয়েছে যে নারী সংস্কার কমিশনে আসলে সব ধর্মের প্রতিনিধিদেরকেও ওনারা ডাকতে পারতেন বা ওখানে প্রতিনিধি হিসেবে রাখলে ভালো হতো। তাহলে হ্যাঁ, সব ধর্মের বলতে যারা ধর্মগুরু বা যারা মুফতি আছেন বা যারা পাদ্রী আছেন, এরকম কিছু লোকদেরকে যারা জ্ঞানটাকে চর্চা করেন, যারা রিসার্চ করেন, তাদেরকে নিয়ে যদি আলাপ করা যেত, হয়তোবা জিনিসটা নিয়ে এই প্রশ্নগুলো তোলার তারা আর হয়তো সুযোগ পেতেন না। তখন তারা আর বলতে পারতেন না যে আমাদেরকে তো বলেই নি, একটা ব্যাপার।
আর দ্বিতীয় ব্যাপার আরেকটা, যেমন যেমন এখানে তো বেশি বিষয় না, যেমন বেশিরভাগই দেখা যাবে যে সবাই একমতই হবে। ওই যে দেখা গেছে সম্পদের বিষয়টা, এটা নিয়ে কিন্তু ওই ফ্যাসিস্টের সময়ও এরকম একটা বিষয় এসেছিল, তখনও কিন্তু হেফাজতের এরকম একটা আন্দোলন ছিল। প্রথম যখন ওই যে 5ই মের আগে জানুয়ারি মাসের দিকে বা এরকম একটা সময় প্রথম যখন হেফাজতের আন্দোলন, তখন কিন্তু ওই যে নারীর ব্যাপারে একটি তাদের একটা দাবিনামা ছিল যে এই বিষয়ে 13 দফা দাবি, সেখানে খুব সম্ভবত ওইখানে ওই যে নারীদের সম্পদের সমান অধিকার, এটার ব্যাপারে তাদের একটা অবজারভেশন ছিল। আর আরেকটা কথা বলতে যে তাহলে এই বিষয়টা নিয়ে আগেই ওনারা যদি বসতেন যে আপনাদের যেহেতু এই ব্যাপারে দ্বিমত, কিভাবে এটা সমাধান করা। আরেকটা লাস্ট আমি একটা কথা বলে নিই, যেমন ওনারা ওখানে একটা সুপারিশে আছে যে যৌনকর্মীদেরকে শ্রমের অধিকারের বিষয়। তা আমাদের সংবিধানে তো আছে যে আর্টিকেল 18-তে, অনুচ্ছেদ 18-তে বলাই আছে যে গণিকা বৃত্তির প্রতিরোধে রাষ্ট্র সচেতনতামূলক এবং রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করবে। তো সেইটা থাকা অবস্থায় ওনারা যদি আবার এই প্রভিশনটা আনে, তাহলে সেটা নিশ্চয়ই একটা হচ্ছে যে সংবিধান সংস্কার হচ্ছে, সংবিধান সংস্কারের জন্য কমিশন তৈরি হয়েছে। তাহলে সংবিধান সংস্কার হলে পরে ওই জায়গাতে যেখানে বৈষম্য আছে, সংবিধান তো কিছু বৈষম্য আছে, তাহলে পরে এইখানেও একটা বৈষম্য আছে। কারণ শ্রম কমিশনও কিন্তু রিপোর্ট দিয়েছে যে শ্রম দিয়ে আয় করে খায় তাকে শ্রমিক হিসেবে গণ্য করতে হবে। এবং সেখানে এই যে নারীদের যে গণিকা বৃত্তির কথা বলা হয়েছে, এটা একটা আদিম পেশা। মানে আমরা বলছি না যে সব ওই জায়গায় যাবে, এর ক্লায়েন্ট কারা, কাদের জন্য সমাজে এটা তৈরি হয়েছে? নারীর জন্য তৈরি হয়েছে, পুরুষের জন্য তৈরি হয়েছে, পুরুষ করেছে এই কাজ, এই পিতৃতান্ত্রিক সমাজ তৈরি করেছে। তো সেখানে তাকে কেন মর্যাদার অধিকারটা দিতে এত বাধা কিসের? তাকে সুরক্ষা দিলে তো যে ক্লায়েন্টের সেও সুরক্ষা থাকবে, সে তার বেতন ভাতা যদি তার নিয়মটা যদি ঠিক থাকে, সে ভালো থাকবে, সে ভালো থাকবে তার ক্লায়েন্টও ভালো থাকবে। তো এটা আলাদা কিছু না। আমি আপনার সঙ্গে একমত যে এখানে ধর্মগুরুর যে কথাটা বলছেন, আমরা আসলে একদম ক্লিয়ারলি দেখতে চেয়েছি নারীর কি কি জায়গাতে বৈষম্যের শিকার হয়। এবং এখানে কিন্তু বৌদ্ধ ধর্মের লোক ছিলেন, মুসলিম ছিলেন, হিন্দু ধর্মের যারা কিনা এক্সপার্ট, মানে নারীরা যারা এক্সপার্ট, তারা যুক্ত হয়েছেন এখানে। মানে এবং আমরা রিসার্চের প্রেক্ষিতে কিন্তু এই রিপোর্টটা এসছে, এটা কিন্তু এমন না যে আমরা যে এফজিডি করেছি রিপোর্ট নিয়ে এসছি। আমরা দীর্ঘ সময়ের বাংলাদেশের যে ইতিহাস, যে গবেষণা, এই সমস্ত প্রসিদ্ধ লব্ধ নিয়ে সেগুলো করেছি। এবং এখানে কোনো দ্বিমত করার কোনো কারণ নেই, ধর্মের সাথে এখানে কোনো ক্ল্যাশের ব্যাপার নেই। আমরা শুধু ঐচ্ছিক, বারবারই বলছি ওটা কিন্তু ঐচ্ছিক, রাষ্ট্রের কাছে চাওয়া হয়েছে, সময়ের সময় পরিবর্তন হবে। এবং আমরা রিপোর্টটা কিন্তু বলেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা যেটা আমাদেরকে দিয়ে যেতে পারেন, এরপরে পলিটিক্যাল গভর্নমেন্ট যারা আসবে, আরেকটা নেক্সট 10 ইয়ার্সে আমাদের স্বপ্ন, আমরা এরকম একটা স্বপ্ন যদি দেখি, নারী পুরুষ সমান হবে, কেউ কাউকে নির্যাতন করবে না, এই যে আজকে যার জন্য আমরা বসেছি এখানে, যে এদেরকে মার্ডার করবে না, শোষণ করবে না। অসংখ্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামী রাতে আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।